হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, আমরা লাস্ট ভিডিওতে জেনার ডায়াগ্রামের বৈশিষ্ট্য লেখচিত্র নিয়ে আলোচনা করেছিলাম। তো সেটা আমি সেইখান থেকে আলোচনাটা শুরু করতে চাইছি, কারণ তোমরা মনে করে দেখো, তখন আমরা আলোচনা করার সময় এটা লক্ষ্য করেছি যে বিপরীত বায়াসে আমাদের যে জেনার ডায়াগ্রামের যে লেখচিত্র ছিল, এদিকে যদি আমি ভি ধরি, তাহলে লক্ষ্য করে দেখো প্রবাহমাত্রা বৃদ্ধি পেলেও ভোল্টেজ অর্থাৎ জেনারেল ভোল্টেজ তার কিন্তু সেরকম কোনো পরিবর্তন হয় না। আদর্শ ডায়োডগুলোতে একেবারেই হয় না। প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে মান কিন্তু 1% থেকে 5% পরিবর্তন হয়, সেটাও কিন্তু খুবই কম। তো এই বৈশিষ্ট্যটা কি কাজে লাগাবো আমরা? না, ভোল্টেজ নিয়ন্ত্রণে কাজে লাগাবো। কোন একটা ভার রোধ আছে অর্থাৎ লোড রেজিস্ট্যান্স, তার অ্যাক্রসে তার দুই প্রান্তে ভোল্টেজকে আমরা কিন্তু নিয়ন্ত্রিত করতে পারি। কোন অস্থির ইনপুট প্রবাহমাত্রা, কোন উৎস, ভোল্টেজ উৎস বলা ভালো হবে, কোন অস্থির ইনপুট ভোল্টেজ উৎসকে নিলে সেটাকে কিন্তু কন্ট্রোল করা যেতে পারে। সেই জন্যই আমি বলছি যে জেনার ডায়োডকে যে ব্যবহার করা হবে সেটা একটা ভোল্টেজ নিয়ন্ত্রক হিসেবে অর্থাৎ ভোল্টেজ রেগুলেটর হিসেবে। তো এইচএসএ এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কেমন থাকে না, একটি জেনার ডায়োডকে ভোল্টেজ রেগুলেটর কিংবা ভোল্টেজ নিয়ন্ত্রক হিসেবে কিভাবে ব্যবহার করবে বর্তনী সহ ব্যাখ্যা করো কার্যনীতি ব্যাখ্যা করো। আর তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভার নিয়ন্ত্রণ কিংবা লোড রেগুলেশন। তো কার্যনীতি আমরা ছায়াতে যেরকম প্রকাশনের বইতে যেরকম রয়েছে থিওরিটিক্যাল মানে লজিক্যাল আলোচনা সেটাও করবো, আর ম্যাথমেটিক্যাল আলোচনাটাও আমি করবো, সেটা বইতে নেই, তবুও তোমাদের বোঝানোর সুবিধার জন্য ওটা আমি আলোচনা করবো। তো সবচেয়ে প্রথমে আমরা জেনার ডায়োডকে যখন একটা ভোল্টেজ নিয়ন্ত্রক হিসেবে ব্যবহার করবো তখন তার জন্য কি বর্তনী চিত্র লাগবে। তো সবচেয়ে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের একটা অস্থির ইনপুট থাকতে হবে, অর্থাৎ ইনপুট ভোল্টেজ একটা থাকতে হবে, সেটা একটা ভ্যারিয়েবল থাকতে হবে যেটা ফিক্সড ভ্যালু নয়। তো এরকম একটা ইনপুট ভোল্টেজ দিলাম ভিআই, তো এটা কিন্তু একটা অস্থির ইনপুট ভোল্টেজ দিলাম, ঠিক আছে। তো তোমাদের বইতেও দেখো রয়েছে লেখা, এর নাম আমি ভিআই দিলাম। এইখানে একটা সোর্স রেজিস্ট্যান্স কিংবা একটা রোধক দিলাম, যেটার নাম বইতে যেরকম রয়েছে, অনেকে আর লেখে, বইতে আরএস আছে, আমিও তাই আরএস ই লিখলাম। এবার বিপরীত বায়াসে আমরা জেনারেটর ব্যবহার করি ভোল্টেজ নিয়ন্ত্রক হিসেবে, তোমরা জানো। তো সেই জন্য আমরা এখানে একটা জেনারেটর যুক্ত করলাম, এখানে একটা লোড রেজিস্ট্যান্স আরএল যুক্ত করলাম। এটা হচ্ছে আউটপুট, যেখানে আমরা নিয়ন্ত্রিত, এটা হচ্ছে জেনার ডায়োড, তার এর অ্যাক্রসে যে ভোল্টেজটা হবে, এই দুই প্রান্তে যে ভোল্টেজটা হবে, সেই ভোল্টেজটা তাহলে হবে কত, ভিজেড হবে। তো এইবার দেখো এইখানে আমরা আউটপুটটা পাবো, যদি আমরা বলি V0, সেটা V0 বলা যেতে পারে, কিন্তু V0 বলে লাভ নেই, কারণ হচ্ছে জেনারেল ভোল্টেজ যদি ভিজেড হয় তো সেই পরিমাণটাই সেটাই মেইনটেইন হয়। ওই জন্য বইগুলোতে দেখবে V0 আউটপুট ভোল্টেজ না বলে থাকে কি ভিজেড থাকে। কিন্তু এই ভিজেডটা কিন্তু হচ্ছে তোমরা দেখবে লেখাই রয়েছে স্থির মানে, অর্থাৎ ভিজেড এর মান কিন্তু ফিক্স, তোমরা গ্রাফে লক্ষ্য করে দেখো। তাহলে এই জন্য এটা হচ্ছে স্থির মানে আউটপুট ভোল্টেজ। তো স্বাভাবিকভাবে যে অনিয়ন্ত্রিত কিংবা অস্থির একটা ইনপুট সোর্স রয়েছে, এখান থেকে একটা প্রবাহমাত্রা স্বাভাবিক যাবে, তো সেই প্রবাহমাত্রাকে আমরা আইএস বলতে পারি, তার আরএস এর মধ্যে দিয়ে যাচ্ছে। তো এটাকে আইএস এইখানে লেখার থেকে ভালো হতো এখানে লেখা, যেরকম বইতে লিখেছে, কারণ আরএস এর মধ্যে যে প্রবাহমাত্রা যাচ্ছে আইএস, অবশ্যই আইএসটা কিন্তু উৎস থেকেই বেরিয়েছে, যেটা আমি প্রথমে লিখেছিলাম, এটা কিন্তু কোনো ভুল নয়। তো আইএসটা দেখো দুই ভাগে বিভক্ত হচ্ছে, একটা জেনারেল ডায়োডের মধ্যে যাচ্ছে আইজেড, আর একটা যাচ্ছে আরএল এর মধ্যে দিয়ে। তাহলে একদম সহজ ভাষায় যদি বলি, তাহলে আমরা সহজেই লিখতে পারবো যে আইএস ইকুয়ালস টু, যদি আমরা কারশফের কারেন্ট সূত্র লাগাই তো সেখান থেকেও দেখতে পাচ্ছি আমরা, আর এমনিও দেখেও বোঝা যাচ্ছে, তো দুই ভাগে ভাগ হচ্ছে প্রাচ্যে। তো এটা একটা সমীকরণ থাকছে।
এই বর্তনীতে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, ভেবে দেখো, ইনপুট ভোল্টেজ ভ্যারি করছে কোন একটা নির্দিষ্ট ভোল্টেজ লাইনের মধ্যে, 1 ভোল্ট থেকে 10 ভোল্ট কি 1 ভোল্ট থেকে 15 ভোল্ট কিছু একটা ভ্যারি করছে সাপোজ। তো এইবার ভ্যারি করার জন্য এখানে প্রবাহ মাত্রার পরিবর্তন তো স্বাভাবিকভাবে হবে। তো সাপোজ ধরো VI মান আমরা বৃদ্ধি বাড়াবো, তাহলে বৃদ্ধি যখন করব তাহলে RS এর মধ্যে দিয়ে IS এর মান বৃদ্ধি পেল, তাহলে এখানে যে প্রান্তের বিভব পার্থক্য সেটা বেড়ে গেল। কিন্তু এই যে VZ অর্থাৎ জেনারেল ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজ অর্থাৎ এই যে VZ তার মান কিন্তু পরিবর্তন হচ্ছে না, প্রবাহ মাত্রা বৃদ্ধি পেলেও ভোল্টেজ কিন্তু প্রায় একই থাকছে। তাহলে এইখানেও কিন্তু সেটা একই থাকবে, তো একই থাকলে বুঝতে পারছো এটা এর সঙ্গে সমান্তরাল রয়েছে, তার মানে আউটপুটেও কিন্তু ভোল্টেজটা একই থাকবে। যে পরিমাণে প্রবাহ মাত্রা জেনারেল ডায়োডে বাড়বে সেই পরিমাণে প্রবাহ মাত্রা কিন্তু লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যেটা যাচ্ছে সেটা কমবে। কেন না, IS যদি বাড়লো সাপোজ, তার জন্য হয়তো IZ টা বাড়লো, তখন IL টা তো বাড়তে পারে না। তার মানে কি হচ্ছে, মোট যদি IS টা একটা নির্দিষ্ট মান হয় তাহলে IS এর মান ধ্রুবক, তাহলে IZ যদি বৃদ্ধি পায় তাহলে স্বাভাবিক IL হ্রাস পাবে, সেই পরিমাণে হ্রাস পাবে। আর যদি IZ কমে যায় তো যে পরিমাণ কমলো সেই পরিমাণে কিন্তু IL বৃদ্ধি পাবে। তো এইভাবে লজিক্যাল এক্সপ্লেনেশন তোমাদের বইতে দেখবে, ছায়া প্রকাশনের বইতে এটা কিন্তু রয়েছে। কারণ যে জেনারেল বৈকল্য ভোল্টেজ যেটা VZ সেটা কিন্তু ধ্রুবক আমরা ধরি, পরিবর্তন কিন্তু খুব সামান্য হয়, কারণ এই যে কারেন্ট পরিবর্তন হচ্ছে, খুব বৃদ্ধি পাচ্ছে, ভোল্টেজ কিন্তু মোর অর লেস একই থাকে, শুধু 1 থেকে 5% ভ্যারি করতে পারে। তো তোমরা বইতেও দেখতে পারো এই কথাটাই কিন্তু লেখা রয়েছে যে জেনারেল ডায়োডের দুই প্রান্তের কিংবা প্রান্তীয় ভোল্টেজের কোনরূপ পরিবর্তন হয় না, সেটা একটা ফিক্সড ভ্যালু যতই কারেন্টের পরিবর্তন হয়ে যায়। কিন্তু এটাও সত্যি, জেনারেল ডায়োডে সাপোজ এই VZ এর মান যত আছে, সাপোজ আছে হয়তো 5.7 ভোল্ট, তো সেই 5.7 ভোল্ট রেঞ্জ অবধি কিন্তু এটা মেইনটেইন হবে। এখানে আরেকটা কথা যেন মাথায় রাখা উচিত তোমাদের, সেটা হচ্ছে এই যে RS আছে, এই RS এর মানটা আমরা কত চুজ করব, কত মানের রোধ এখানে কিন্তু আমরা যুক্ত করব, সেটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করছে এই ডায়োডের পাওয়ার রেটিং এর উপরে। যেমন ধরো আমরা ডায়োডের পাওয়ার রেটিং জানলাম, PZ এর মান জানি, VZ এর মান জানি। তো আগের ভিডিওতে আমি তোমাদের IZ max এর মান বের করে দেখিয়েছিলাম, তো সেখানে কত ছিল না PZ/VZ এর সমান। তো এখান থেকে যে মানটা গাণিতিক ভাবে পাবো আমরা, PZ এর মান দেখা গেল 2 ওয়াট কিংবা 1 ওয়াট, এর তো মান হচ্ছে 6 ওয়াট, 6 ভোল্ট কিংবা 5.7 ভোল্ট, কিছুটা মান আছে। তো কিছু কারেন্ট বের হলো, সাপোজ বলা হলো 200 মিলি অ্যাম্পিয়ার। তো যে কোনো ভাবেই যেন প্রবাহ মাত্রা জেনারেল ডায়োডের মধ্য দিয়ে 200 মিলি অ্যাম্পিয়ার বেশি না হয়। কোনো কারণে আমরা দেখা যাচ্ছে ইনপুট ভোল্টেজ এরকম রয়েছে, সেখানে বেশি হতে পারে। তো সেই জন্য এখানে RS এর মানটা সেরকম নিতে হবে যাতে করে কারেন্ট কোনোভাবেই যেন জেনারেল ডায়োডের মধ্যে ওর থেকে বেশি না যায়, না হলে কিন্তু ডায়োডটি নষ্ট হয়ে যাবে অর্থাৎ পুড়ে যাবে। এই খেয়ালটা কিন্তু আমাদের রাখতে হবে। তো তোমাদের বইতে দেখবে এইরকম আলোচনা কিন্তু করেছে, যেটা থিওরিটিক্যাল আলোচনা রয়েছে, যেখানে ম্যাথমেটিক্যাল কোনো কিছু করা হয়নি, শুধুমাত্র সমান্তরাল বর্তনীর কথা বলা হয়েছে। আর এখানে পরিবর্তন করলেও যে VZ টা পরিবর্তন হচ্ছে না, কারণ বৈকল্য ভোল্টেজ সেমই থাকে, সেই লজিকটা দেখো তোমাদের বইতে বলা হয়েছে যে RS মানে আমি বলছি সোর্স রেজিস্ট্যান্স, ঠিক আছে, উৎস যে রোধটা, তো কোনো পরিবর্তন হয় না, কারণ জেনারেল ডায়োডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পেলেও জেনারেল বৈকল্য ভোল্টেজের কোনরূপ পরিবর্তন হয় না। এবারে কেউ বলতে পারে স্যার আপনি বললেন VI মান বাড়ছে তাই এখানে বাড়ছে, দুই প্রান্তের বিভব পার্থক্য বাড়ছে, সেখানে প্রবাহ মাত্রা বাড়ছে কিন্তু VZ পরিবর্তন হচ্ছে না। কিন্তু স্যার এরকম তো হতে পারে VI মান যখন হ্রাস পেল, 10 ভোল্ট ছিল সেখান থেকে কমে গেল, 5 ভোল্ট ছিল সেখান থেকে কমে গেল, তখন কি হবে? একটু ভেবে দেখো, ইনপুট ভোল্টেজ যখন মান কমে যাবে তাহলে এক্সপেক্টেড কারেন্টের মানটাও কমবে। তো তোমরা দেখবে বইতে সেকেন্ড পার্টে এই ঘটনাটা নিয়ে আলোচনা করেছে। তো তখন RS এর দুই প্রান্তের যে বিভব পতন সেটাও স্বাভাবিকভাবে সেটাও হ্রাস পাবে। তো হ্রাস পেলে কি হবে না, সেটা হ্রাস পাচ্ছে ঠিকই, কিন্তু দেখো বইতে একটা কথা লেখা আছে যে বিভব পতন হ্রাস পেলেও জেনারেল ডায়োডের প্রান্তীয় ভোল্টেজ একই থাকে। ঘুরে ফিরে দেখো সে একই কথা, কারণ সে কারেন্ট যখন এখানে ছিল তখনও VZ পায়, কারেন্ট যখন অনেক বেশি হয়ে গেছে তখনও VZ পায়। তার মানে কি VI এর মান যখন হ্রাস পাচ্ছে তখন বিভব পতনের মান কমে যাচ্ছে, প্রান্তিক বিভব পার্থক্য কমে যাচ্ছে, কিন্তু কমে গেলেও এই VZ এর মানের উপর কিন্তু কোনো প্রভাব পড়ছে না। তার মানে কি কারেন্টের এই ওঠানামা অর্থাৎ কম ভ্যালু কারেন্টের কিংবা বেশি ভ্যালু কারেন্টের এই মান বেড়ে যাওয়া কিংবা কমে যাওয়া, ওর উপরে কিন্তু VZ কিন্তু সম্পূর্ণ তা নিরপেক্ষ। অর্থাৎ এই VZ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ দিস চেঞ্জ অফ কারেন্ট, whether it is increase or increment or decrement, মানে কারেন্টের বৃদ্ধি হোক কি হ্রাস হোক VZ এর উপরে কিন্তু প্রভাব পড়ছে না। এই জন্য VI এর মান বাড়ুক কিংবা কমুক VZ এর প্রান্তে
প্রান্তিক ভোল্টেজের উপরে কিন্তু কোনরূপ পরিবর্তন কিংবা প্রভাব পড়ছে না। তো তোমাদের বইতে থিওরিটিক্যালি আলোচনা করা হয়েছে, অনেক সময় পরীক্ষাতে লিখতে গিয়ে নাম্বারে অনেক স্যার ম্যাডাম অসন্তুষ্ট হতে সম্পূর্ণভাবে স্যাটিসফাইড হন না, নাম্বার ফুল পেতে অসুবিধা হয়। ওই জন্য আমি একটু ম্যাথমেটিক্যাল আলোচনা তোমাদের সঙ্গে করব এখনই, যেটা তোমাদের বইতে নেই, কিছু দু একটা বইতে একটু আলোচনা করা হয়েছে। তো সেটা আমি একটু আলোচনা করবো, আমি একটু নিজের মতো করেছি। সেটা হচ্ছে আমরা এই আইএস সমান যেটা দেখলাম, আইজেড প্লাস আইএল, তোমরা পরীক্ষাতে ম্যাথমেটিক্যাল পার্টটা ইনক্লুড করতে পারো তোমাদের 3 মার্কসের কোশ্চেনের জন্য, ইভেন 2 মার্কসও করতে পারো। তো আইএস ইকুয়ালস টু আইজেড প্লাস, দেখতে পাচ্ছি আইএস ইকুয়ালস টু আইজেড প্লাস আইএল হচ্ছে। একই ভাবে আমাদের ইনপুট ভোল্টেজের নাম আমরা কি দিয়েছি না, আমরা যদি বইতেও দেখি সেটা হচ্ছে কি ভিআই। তাহলে এই যে ভিজেড যেটা আমরা দেখতে পাচ্ছি আর কি, তো এই ভিজেড অর্থাৎ যেটা জেনারেল ভোল্টেজ রয়েছে, তো ভিজেড কে আমরা কি লিখতে পারি, তাহলে ভিআই মাইনাস এখান থেকে এইটা, তার বুঝতে পারছি যে ভিআই সাপ্লাইটা দেওয়া আছে সেটা এইখানে এইখানে, তারপরে তো আরো একটা আসছে। তো ভিজেড ইকুয়াল টু বলতে পারি ভিআই মাইনাস আইএস আর। এইখানে যা প্রান্তিক বিভব পার্থক্য থাকবে এখানেও তাই থাকবে, তাহলে আমরা এটাও বলতে পারি ভিজেড যদি এটা হয়ে থাকে, তো ভিজেড যেটা সেটাই হচ্ছে ওহমের সূত্র লাগিয়ে আমরা বলতে পারি সেটাই হচ্ছে আইএল আর। ঠিক আছে, এইবারে আমরা যদি আমরা ছায়া বইতে দেখি, আমরা এরকম একটা আলোচনা করেছিলাম যে দুটো কেস ছিল, একটাতে ভিআই বাড়ছিল বৃদ্ধি ঘটানো হয়েছিল, আর একটাতে হ্রাস করা হচ্ছে। সাপোজ ভেবে দেখো জেনারেটর যখন একটা মানে আদর্শ জেনারেটর, ঠিক আছে, তো একটা আদর্শ জেনারেটরের জন্য, তো একটা আদর্শ জেনারেটরে কি হবে, ভিজেড কি হবে, ভিজেড হচ্ছে ধ্রুবক, তাই তো, তাহলে ভিজেড হচ্ছে ধ্রুবক। তো এখানে যদি লক্ষ্য করে দেখো আমাদের এইখানে যা ভ্যালু দেওয়া ছিল, এখানে যে ভ্যালুগুলো রয়েছে সেটা হচ্ছে ভিজেড কে আমরা ধ্রুবক ধরলাম। তো ভিজেড যদি ধ্রুবক হয়, যেহেতু এটা একটা আদর্শ জেনারেটর ধরা হচ্ছে, তাহলে সাপোজ ইনপুট যে ভোল্টেজটা সেটা আমরা পরিবর্তন করিনি, যা আছে সেটাই রাখলাম। তো এই কেসে কি দাঁড়াবে না, এই কেসে যেটা দাঁড়াবে সেটা আমরা দুটো জিনিস ধ্রুবক হয়ে গেছে, আর এর মান যেটা নির্দিষ্ট নেওয়া হয়েছিল সেই মানটাকে আমরা একটু চেঞ্জ করলাম, অর্থাৎ আর এর মানকে ভ্যারি করালাম, পরিবর্তন করালাম। আর এর মান ভ্যারি করানোর জন্য কি হবে না, ডেল ভিজেড কোনো পরিবর্তন হবে না, কারণ ভিজেড যা ছিল তাই থাকছে, তার পরিবর্তন শূন্য, ডেল দিচ্ছি মানে পরিবর্তন বোঝানোর জন্য। ডেল ভিআই এর কোনো পরিবর্তন হয়নি, সেটা পরিবর্তন করিনি, সেটা ফিক্সড ভ্যালুতে রেখেছি, সাপোজ 3 ভোল্টে রেখেছি, তাহলে দুটোই কিন্তু শূন্য হয়ে গেল। তো এই ক্ষেত্রে আমাদের যে ডেল আইএস, যেহেতু এখানে কোনো পরিবর্তন হয়নি ডেল ভিআই, তাহলে ডেল আইএস ও শূন্য হবে। তো কত সহজে এটা কিন্তু এক্সপ্লেন করা যাবে। তাহলে এই সবগুলোরই পরিবর্তন কিন্তু হচ্ছে না। তো এই মুহূর্তে আমরা এই সমীকরণ যদি ব্যবহার করি তাহলে কি লিখতে পারি, ও পক্ষে যদি অবকলন করা হয়, একটু ভেবে দেখো তো, ডেল আইএস শূন্য, তাহলে শূন্য, তাহলে শূন্য যদি হয় তাহলে ডেল আইজেড প্লাস ডেল আইএল এটা লিখতে পাচ্ছি। এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি না, ডেল আইজেড ইকুয়ালস টু মাইনাস অফ ডেল আইএল, অর্থাৎ যে পরিমাণ জেনারেল প্রবাহের বৃদ্ধি ঘটবে সেই পরিমাণ লোড কারেন্টে অর্থাৎ ভার প্রবাহের হ্রাস হবে। তো এই জিনিসটা হচ্ছে, তো এতে সুবিধা কি হচ্ছে না, এতে সুবিধা এটা হচ্ছে ভিজেড এর মান যেরকম ছিল ওরকমই থাকছে, সেটা সেরকমই ধ্রুবক রয়ে যাচ্ছে, কারণ যে পরিমাণ এখানে আইজেড বাড়লো সেই পরিমাণ আইএল কমে যাচ্ছে, তাহলে মোটটা কি হচ্ছে সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ ধ্রুবক হয়ে যাচ্ছে, যা ছিল আগের মতো সেরকমই রয়ে যাচ্ছে। তো এটা একটা রাস্তা, এইভাবে আমরা এক্সপ্লেন করতে পারি। কিন্তু কখন, যখন ভিজেড এবং ভিআই ধ্রুবক। কেস 2 কি না, আমরা এই যে এই ক্ষেত্রে ভিআই কে আমরা যেটা ধ্রুবক ধরে যেটা আমরা করলাম, যদি আমরা ভিআই কে ধ্রুবক রেখে
আমরা VI টাকে ধ্রুবক রাখলাম আর আমরা RL কে সাপোজ হ্রাস করলাম। ঠিক আছে, তাহলে কেস কি দাঁড়াবে? RL এই ঘটনাটাকেই ভেবে দেখো একটু। VI কিংবা ইনপুট ভোল্টেজ ধ্রুবক, আমরা যেটা শুরুতে বলেছিলাম RL কে হ্রাস করেছি। তা RL কে হ্রাস করার জন্য কি ঘটবে না, RL হ্রাস করে দেওয়ার জন্য প্রবাহ মাত্রার মান কি হবে? বেড়ে যাবে। অর্থাৎ IL বাড়বে যেহেতু রোধ কমে গেছে। তো যেহেতু IL বাড়ছে অর্থাৎ পজিটিভ হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে IZ তাহলে মাইনাসে চলে আসবে, কারণ এটা লেখা যা এরপরে এটা লিখতে পারি আমরা। তাহলে দেখো জেনারেল কারেন্ট কিন্তু হ্রাস পাচ্ছে, তাহলে দেখো ঘুরে সেই একই জিনিস হয়ে গেল, একটা বাড়লে আরেকটা কিন্তু কমছেই যেহেতু VI টা ফিক্স রয়েছে। তো এই ক্ষেত্রে IZ কিন্তু হ্রাস পাবে। তাহলে দেখো RL আমরা হ্রাসেও দেখলাম, RL বৃদ্ধিতেও দেখলাম, এই ব্যাপারটা কিন্তু থাকবে। তো এই দুটো জিনিসই তোমরা করতে পারো। নেক্সট হচ্ছে আমরা একই জিনিস যদি আমরা RL কে ধ্রুবক রাখি, একটা নির্দিষ্ট মানে লোডকে নিয়ে এলাম, RL এর কোনো রকম পরিবর্তন ঘটাবো, সেটা ফিক্স থাকলো, সাপোজ 20 কিলো ওহম কিংবা 20 ওহম কিছু একটা আছে তাই। তো এই কেসে যদি আমরা VI অর্থাৎ ইনপুট ভোল্টেজ পরিবর্তন করা হলো, VI বৃদ্ধি কিংবা হ্রাস ঘটানো হলো, তাহলে VI বৃদ্ধি ঘটালে স্বাভাবিক এখানে বিভব পার্থক্য বৃদ্ধি পাবে, কমালে এখানে কমবে, সেই হিসাবে কারেন্টের বৃদ্ধি কিংবা হ্রাস পাবে, তাই তো? তো যদি এরকম ঘটনা ঘটে থাকে, VI কে আমরা পরিবর্তন করলাম কিন্তু VZ তো আর পরিবর্তন হয় না VI এর জন্য, তার মানে ডেল VZ সে শূন্যই হচ্ছে। তো ডেল VZ যদি শূন্য হয় তাহলে এই সমীকরণটা একটু দেখো তো, উভয় পক্ষ অবকলন করলে কি আসবে? ডেল VI ডেল IS RS, তো এটা শূন্য, তাহলে কত আসছে? ডেল VI সমান ডেল IS RS। তাহলে এখান থেকে কি প্রমাণিত হচ্ছে? দেখো ইনপুট ভোল্টেজে যেরকম পরিবর্তনটা হচ্ছে, ভোল্টেজ বাড়লে এদিকে এটাও বাড়ছে। তোমরা ভাববে স্যার এই দিকটা তো বেড়ে গেল, তাহলে এদিকে কিছু প্রভাব পড়বে না? না, পড়বে না। কেন? জেনারেল পরিকল্পনা ভোল্টেজ এটা নির্দিষ্ট মানে রয়েছে, এখানে বিভব পরিবর্তন হ্রাস পাক কি বৃদ্ধি পাক, প্রবাহ মাত্রা খুব বেড়ে গেল IZ এর মান, তবুও কিন্তু দেখো VZ একই থাকে। তো এটা জেনারেল জায়গাতেই কিন্তু এটা স্পেশাল একটা বৈশিষ্ট্য কিংবা ক্যারেক্টারিস্টিক, যার জন্য এটা সম্ভব হচ্ছে। তার মানে ইনপুট বাড়ানো হোক কি কমানো হোক, অবশ্যই এটা একটা নির্দিষ্ট পাল্লা অবধি, এখানে 6 ভোল্ট আছে তাহলে আমি 6 ভোল্টই মেইনটেইন করতে পারবো, কিন্তু 60 ভোল্ট পারবো না, কারণ জেনারেটরের পরিকল্পনা ভোল্টেজ যেটা থাকবে আমি সেটাই মেইনটেইন করতে পারবো, কিন্তু কিছুটা অঞ্চল জুড়ে হলেও তো পাচ্ছি। এই জন্য একে আমরা ভোল্টেজ রেগুলেটর হিসেবে ইউজ করে থাকি। তো এখানে এই আলোচনাটা শেষ করছি, কিন্তু আমাদের বইতে আরেকটা আলোচনা রয়েছে যেটা অন্যান্য বইতে হয়তো অতটা নেই, সেটা আমরা আলোচনা করে নেব। সেটা হচ্ছে এই যে আমরা গ্রাফ অঙ্কন করে আলোচনাটা করলাম, তোমরা একটু দেখবে বইতে একটা লোড রেগুলেশন কিংবা একটা রয়েছে, দেখবে ভার নিয়ন্ত্রণ বলে একটা রয়েছে টপিক, দেখো ভার নিয়ন্ত্রণ বলে। এবার প্রশ্ন হচ্ছে ভার নিয়ন্ত্রণ বলতে কি বলতে চাইছে না, দেখো কতটা পরিমাণ প্রবাহ মাত্রা এখান থেকে এলো, তো সেটা আমি কিভাবে জানবো? একটা ভারের মধ্যে দিয়ে কতটা পরিমাণ প্রবাহ মাত্রা ঢুকছে, তো সে তোমরা বলে স্যার IL ঢুকছে, তো IL টাকে পরিমাপ করতে হবে। তো এই পরিমাপ করার জন্য আমরা কি করি না, পরিমাপ করার জন্য আমরা, আমি এই অংশটা মুছে দিই তাহলে বুঝতে অসুবিধা হতে পারে। তো পরিমাপ করার জন্য যেটা আমরা করে থাকি সেটা একটা মিলি অ্যাম্পিয়ার ব্যবহার করে থাকি, আর সেই লোডের অ্যাক্রসে তাহলে একটা মিলি অ্যাম্পিয়ার ব্যবহার করছি কতটা পরিমাণ কারেন্ট ঢুকছে। আর এই RL এর দু প্রান্তের বিভব পার্থক্য পরিমাপ করার জন্য আমরা কি করি না, একটা ভোল্টমিটারকে যুক্ত করি। স্বাভাবিকভাবে ভোল্টমিটার আমাদের কিভাবে যুক্ত করা হয় না, যেখানে মাপা হবে তার সমান্তরাল।
তাহলে একটা ভোল্টমিটার যুক্ত করি। তো স্বাভাবিকভাবে যদি আমি এখানে ভাবি তাহলে এই বিভব পার্থক্যটাই হবে লোড ভোল্টেজ কিংবা লোডের অ্যাক্রসের ভোল্টেজ VL, আর এই প্রবাহমাত্রাটা হবে IL, কারণ এই প্রবাহমাত্রাটাই এখানে প্রবেশ করছে, এইটাই হচ্ছে সেই IL। তো তোমরা বইতে দেখবে এই জিনিসটা রয়েছেও, কিন্তু এই লোডটা কেমন ছিল না, লোডটা কোন ক্ষেত্রে আমরা ফিক্স রাখছি, কোন ক্ষেত্রে আমরা বৃদ্ধি করছি কিংবা হ্রাস করছি। তো ওই জন্য দেখবে বইতে এরকম একটা চিহ্ন দেওয়া রয়েছে বোঝানোর জন্য যে এটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স কিংবা ভ্যারিয়েবল রেজিস্টর, যেরকম রেজিস্টার হয়ে থাকে। তো এইভাবে যখন আমরা পরিমাপ করছি, এইটা করার পর আমরা কিভাবে লোডটাকে রেগুলেট করছি, যদি আমরা লেখচিত্র অঙ্কন করে দেখি, দেখবে তোমরা বইতে একটা লেখচিত্র এরকম রয়েছে। আমাদের x অক্ষ এবং y অক্ষ বরাবর বইতে তোমরা লক্ষ্য করে দেখবে এইদিকে রয়েছে আমাদের লোড কারেন্ট আর এইদিকে রয়েছে লোড ভোল্টেজ। তো আদর্শ যদি ডায়োড হতো তখন কি হতো না, আদর্শ ডায়োড দেখবে বইতে একটা কালো রঙের এরকম আঁকা রয়েছে, একদম সোজা, একদম সোজা, কোনো পরিবর্তন হয় না। কেন হয় না আমরা জানি, আদর্শ জেনারেটর হলে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, যেরকম ভোল্টেজ রয়েছে সেই ভোল্টেজটা একদম ফিক্স থাকবে। কিন্তু বাস্তবে তোমরা জানো 1 থেকে আমি একেও দেখিয়েছিলাম তোমাদের, সেই জেনারেটর ভোল্টেজের ক্ষেত্রে মনে করে রাখো এটা 1 থেকে 5% এরকম না হয়, 1 থেকে 5% কিন্তু ভ্যারি করে। তো সেটাকে যদি আমরা বলি তো প্র্যাকটিক্যালি কি হয় না, ভোল্টেজটা পুরো স্থির থাকে না এরকম, সেটা এরকম মান হয়, মানে একটু হ্রাস পায়। তো মোটামুটি একটা নির্দিষ্ট ভোল্টেজ যদি থাকে তারপরে কিন্তু এরকম নেমে যায়, তারপরে কিন্তু এইভাবে নেমে যায়। তো বইতে দেখবে একটা নামকরণ করা রয়েছে যেটা হচ্ছে A B আর এটাকে নাম দেওয়া হয়েছে C। তো তোমরা লক্ষ্য করে দেখো IL এর মান কিন্তু পরপর বৃদ্ধি পাচ্ছে, তবুও কিন্তু দেখো VL টা মেইনটেইন হয়ে আছে, শুধু একটু হ্রাস পেয়েছে, সামান্য হ্রাস পেয়েছে কিন্তু, তাই তো? তো তোমরা বইতে দেখবে দুটো কথা লেখা আছে কি না, একটা লেখা রয়েছে এই ক্ষেত্রে দেখবে VNL, আর এই ক্ষেত্রে দেখবে যে ভ্যালুটা রয়েছে এই ক্ষেত্রে সেটাকে লেখা রয়েছে VL, VNL আর লেখা আছে দেখো VL। এর মানে কি, VNL মানে হচ্ছে নো লোড অবস্থায়, কোনো ভার ছাড়াই যে পরিমাণ থাকছে ভোল্টেজ, তার মানে কি এই অবস্থায় IL শূন্য, এই পয়েন্টটা IL তো শূন্য মূল বিন্দু। আর VL মানে কি, যখন লোড আছে, অর্থাৎ ভার সহ এটা ভারহীন ভাব। তো এই জিনিসটা, তো এটা হচ্ছে VL আর এটা হচ্ছে VNL। তো এই যে ব্যাপারটা হচ্ছে এই যে উপরে এটা হচ্ছে কি না, এটা হচ্ছে আদর্শ জেনারেটর হলে থাকতো এরকম, কিন্তু একটু ডিপ করে গেছে দেখো। কিন্তু এরপরে দেখো IL এর মান যখন আরেকটু বৃদ্ধি করা হচ্ছে তখন কিন্তু VL এর যে মানটা সেই মানটা কিন্তু স্থির থাকছে না, তারপরে কিন্তু সেটা অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। তার মানে কি আমরা এই B বিন্দু অবধি কিন্তু ভোল্টেজটাকে নিয়ন্ত্রিত করতে পারবো VL এর মানটাকে, তারপরে কিন্তু VL এর মানটা আমরা নিয়ন্ত্রিত করতে পারবো না, সেটা কিন্তু অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। তখন আমরা এই রেঞ্জে অর্থাৎ A থেকে B পাল্লার মধ্যেই কিন্তু কন্ট্রোলটা করতে পারছি, অর্থাৎ ভারের নিয়ন্ত্রণ করতে পারছি, অর্থাৎ লোডের রেগুলেশন করতে পারছি। এরপরে কিন্তু করা যাবে না, তাহলে এটা নেব না, কারণ এখানে IL এর মান কি হচ্ছে, একটু আর বৃদ্ধি পেলেই VL কিন্তু আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে, এটা ব্যবহার করা যাবে না। তো তোমরা বইতেও দেখবে এই কথাটাই বলা রয়েছে যে BC অংশটা দেখে বোঝানো যাচ্ছে যে IL এর মান বেশি হলে, IZ এর মান খুব কম হলে VL আর নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। তার মানে আমরা বলতে পারি এখান থেকে যে এই গ্রাফের B বিন্দুতে যদি আমি রোধটা বের করি, অর্থাৎ এটা যদি বের করি এই যে VL/RL, তার মানে আমি যদি I করি, এখানে দুটো মান রয়েছে আমাদের VL আর এখানে IL এর মানটাও রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এটা IL এর মান রয়েছে। তো এই VL/IL যে মানটা, কারণ এই পার্টিকুলার ভ্যালুটা IL, তাহলে VL/IL পেলে তাকে ভাগ করলে এটা RL পাবো। এই RL এর মানটাই হচ্ছে সর্বনিম্ন মান রোধের, এর থেকে কম নেওয়া যাবে না, এর থেকে কম নিলে কিন্তু অনিয়ন্ত্রিত হয়ে যাবে। এটা হচ্ছে সর্বনিম্ন মান সেই ভার রোধের কিংবা লোড রেজিস্ট্যান্সের। এটা বইতেও তোমরা পেয়ে যাবে, এটা একটু মাথায় রাখবে। তার মানে কি
আমরা একটা রেঞ্জ পেয়ে যাচ্ছি, অত থেকে অতর মধ্যে এটা ভ্যারি করা যাবে, এর থেকে বেশি কিন্তু আর এই এলাকায় যাওয়া যাবে না, মানে লেখচিত্রের এই অংশে যাওয়া যাবে না, কিন্তু আইএল এর মান এর থেকে বেশি বাড়ানো যাবে না, এটা মাথায় রাখতে হবে। আর এলাকার মিনিমাম অতটা রোধের মান ভাগ রোধের মান অতটা অন্তত হতে হবে, এর বেশি হলে অসুবিধা নেই, কিন্তু অন্তত এই পরিমাণ হতে হবে। তার মানে কি আমরা একটা মিনিমাম ভ্যালু পেয়ে যাচ্ছি আর একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, তো সেই রেঞ্জের মধ্যে আমরা কিন্তু কাজটা করতে পারবো। ওই কথাই দেখবে যেটা বইতে লেখা রয়েছে, আরএল এর সর্বনিম্ন মান নির্দেশ করে ওই সর্বনিম্ন মানের চেয়ে বেশি একটি সুদীর্ঘ পাল্লার ভার রোধটির মান পরিবর্তন করলেও প্রান্তীয় বিভব অর্থাৎ ভোল্টেজ অর্থাৎ ভি এর দেখো এইদিকে কোনো পরিবর্তন হচ্ছে কি, আইএল যখন কমছে তাহলে আইএল কমছে মানে আরএল বাড়ছে, এদিকে দেখো কোনো পরিবর্তন হচ্ছে না, প্র্যাকটিক্যালি একটু পরিবর্তন হচ্ছে, সেটা তো 1 to 5% হচ্ছে, সেরকম কিছু না, মোর দ্যান 90% কন্ট্রোলেই থাকছে। তো এইটাকে বলা হচ্ছে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয় না বললে চলে, মানে আইডিয়ালি হয় না, প্র্যাকটিক্যালি একটু পরিবর্তন হয়। তো এখান থেকে যদি জিজ্ঞেস করা হয় যে শতকরা নিয়ন্ত্রণটা কত, মানে পার্সেন্টেজ নিয়ন্ত্রণটা কত হবে, না পার্সেন্টেজ নিয়ন্ত্রণটা সমান হবে নো লোড অবস্থায় ভোল্টেজটা কত আর লোড অবস্থায় ভোল্টেজ কত। স্বাভাবিক নো লোড অবস্থায় ভোল্টেজের মান সামান্য বেশি নো লোডের থেকে, বাই নো লোড অবস্থায় কত, আর শতাংশ যেহেতু বের করছি ওই জন্য 100 দিয়ে গুণ হবে। এবার যদি আদর্শ জেনারেটর হবে, যদি তাহলে আদর্শ জেনারেটরের ক্ষেত্রে কি হবে না, এই VNL এর মান VL এর সমান হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা পেয়ে যাব 0%। ওই জন্য বইতে লেখাও রয়েছে যে আদর্শ জেনারেটরের ক্ষেত্রে এই শতকরা নিয়ন্ত্রণ হয় 0, কিন্তু আমি আগেই বলেছি বাস্তবে কিন্তু এইটা কত হয়ে থাকে, এই ভ্যারিয়েশনটা কিন্তু যেটা চেঞ্জটা দেখতে পাচ্ছ সেটা হয় কিন্তু 1 থেকে 5%, বাস্তবে কিন্তু এই জিনিসটা হয়ে থাকে। তোমাদের এই যে আলোচনা আমরা করলাম, এই আলোচনাটা আগের আলোচনা স্পেশালি যেটা ভোল্টেজ নিয়ন্ত্রক হিসেবে জেনারেটরের ব্যবহার, বর্তনী চিত্র, তার অ্যানালাইসিস, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভালো করে পড়বে, এইচএসে আসার সম্ভাবনা খুব প্রবল রয়েছে, তো তোমরা এটা ভালো করে আলোচনা করবে, ভালো করে পড়বে। কারো কোনো সমস্যা বুঝতে থাকলে আমাকে জানাবে। আমরা নেক্সট ভিডিওতে এলইডি কিংবা লাইট এমিটিং ডায়োড কিভাবে কাজ করে, তার লেখচিত্র অর্থাৎ বৈশিষ্ট্য লেখচিত্র, তার ব্যবহার, তার গঠন, কার্যনীতি এই সংক্রান্ত আমরা আলোচনা করব। অবশ্যই তোমরা মন দিয়ে পড়াশোনা করবে। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ভিডিওতে আলোচনা হবে এলইডি। টিল দেন, বাই।